বৈশাখ মাসের গ্রীষ্মের দুপুর, তালতলার পুকুর পাড়ে গ্রামের মহিলারা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এমন সময় এই গ্রামেরই এক বউ বেনু এল দৌড়াতে দৌড়াতে। এতটা দৌড়ে আসার কারণে শরীরে এবং মুখে তার একটা ক্লান্তির ছাপ স্পষ্ট, কপালে একটা চিন্তার ছাপ। বলি, ও খেমতির মা, খবর টবর কিছু শুনেছ? অবশ্যই শুনবেই বা কেমন করে? খবরটা তো এইমাত্রই জানাজানি হলো। তার এমন অবস্থা দেখে পুকুর ঘাটে কাজ করা এই গ্রামেরই মহিলা খেমতির মা নামে পরিচিত সে একটু আশ্চর্যই হলেন। কি ব্যাপার বেনু, এত হাঁপাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আগে একটু শান্ত হয়ে নাও দেখি। কি এমন হলো যে এই ভর দুপুরে এমন ছোটোছুটি করছো? আরে ওই ঘোষপাড়ার হারু, আমি ওর বাড়ি থেকে আসছি গো। সকালে ওই দিকে একটা কাজে গিয়েছিলাম, তা ওখানে গিয়ে দেখি সে কি কাণ্ড গো। ভাবলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে গো। গ্রামের অনেক মানুষ এখন ওর বাড়িতেই আছে, খবরটা এখনো সেভাবে ছড়ায়নি। ছড়ালে দেখবে সারা গ্রাম একেবারে ছুটবে ওর বাড়িতে। এই গ্রামে এমন ঘটনা এর আগে কখনো হয়নি গো। আচ্ছা, কি হয়েছে বলো দেখি। তোমার এমন কথা শুনে তো আমারও ভয় লাগছে গো। এমন কি হয়েছে সেখানে? আর কি বলবো গো বউ, ওই যে হারু আছে না, ওর বউ কমলা, এবার মনসা পুজোয় দেখলে না, সেই কমলা মারা গেছে গো। তার শরীর থেকে মাথা কে যেন ছিঁড়ে নিয়েছে গো। এ কি অলক্ষণে কাণ্ড! এমন কথা তো আমার বাপের জন্মেও শুনিনি। গো, সে আর কি বলবো, তার বাড়িটা যেন একদম রক্তে ভেসে যাচ্ছে। আচ্ছা চল দেখি, সেখানে গিয়ে দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই শুনে ওরা দুজনে ঘটনাটা নিজের চোখে একবার দেখার জন্য বেরিয়ে পড়লেন। সেখানে গিয়ে ওরা যখন পৌঁছলো তখন সেখানে হই হই কাণ্ড। সারা গ্রাম ভিড় জমিয়েছে সেখানে। ছোট একটা কুড়ে ঘর, তার সামনে বিস্তীর্ণ আঙিনা, ঘরের বাইরে বারান্দায় একটা কোণে সেই বীভৎস মাথা কাটা মরদেহটি সকলে প্রত্যক্ষ করছে বিস্মিত চোখে। এমন কাণ্ড ডোমজুর গ্রামে এই প্রথম। মরদেহটির চারপাশে তরল রক্ত ছড়িয়ে রয়েছে। গ্রামের মানুষজন এই দৃশ্য দূর থেকেই প্রত্যক্ষ করছে, সামনে এগিয়ে আসার সাহস কেউ দেখাতে পারছে না। গ্রামের বৃদ্ধ বৃদ্ধা ভগবান নাম আওড়াতে থাকে। রাম 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 রাম। বাড়ির আঙিনায় বিষণ্ণ মুখে বটগাছটার তলায় একাকী বসে হারু। তার উদ্ভ্রান্ত চোখে মুখে শুধুই দুশ্চিন্তা স্পষ্ট নজরে পড়ছে। উস্কো খুস্কো মাথার চুল। এই ঘোষপাড়ার সে গ্রামের বাড়ি বাড়ি দুধ দেয়। নিপাট সাধারণ ঘরের একজন খেটে খাওয়া মানুষ হারু। মা গত হওয়ার পর থেকে স্ত্রীকে নিয়ে দিব্যি ওরা সংসার করছিল, কিন্তু ওর চেয়ে এমন পরিণতি হবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। রোজকার মতো সে অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে ওঠে, গরুর দুধ দুইয়ে তারপর বাড়ি বাড়ি গিয়ে তা বিক্রি করে আসে। তবে আজ ঘর থেকে বেরিয়েই এমন বীভৎস দৃশ্য দেখে সে কেঁপে ওঠে। হারুর চিৎকারে আশেপাশের বাড়ি থেকে এক এক করে সবাই জড়ো হতে থাকে। তারপরই এই ঘটনা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের মধ্যে রটে গেল অপদেবতার নজর পড়েছে এই গ্রামে।
তাই এমন ঘটনা ঘটছে। এর থেকে মুক্তি পেতে গ্রামের মায়ের মন্দিরে একটু বেশি ভিড় হতে থাকে। গ্রামের মানুষও সচেতন হয়ে যায়। এই ঘটনার পর 15-16 দিন নির্বিঘ্নেই কাটল। মানুষও এটা একটা দুর্ঘটনা ভেবে ভুলেতে বসেছে সবে। ঠিক তখন আবার ঘটল একই ঘটনা। ভবানী তালুকদারের বাড়িতে রান্না বান্না কাজকর্ম করার জন্য ভানু বলে একজন লোক ছিল। সকালে তার বাগানের ফুল তুলতে ভবানীবাবুর স্ত্রী গেলে সে দেখতে পায় ভানুর দেহটা পড়ে রয়েছে। শরীর থেকে তার মাথাটা হাওয়া, যেন এক কোপে কেউ মাথাটা কেটে নিয়ে গেছে। এবারের ব্যাপারটা গ্রামের মানুষকে একটু বেশি চিন্তায় ফেলল। গ্রামের দোকানে বাজারে পরতলার আড্ডায় এই নিয়ে শুরু হলো এক গভীর আলোচনা। নানা মুনির নানা মত। কেউ বলে অপদেবতার কুনজর পড়েছে এই গ্রামে, আবার কেউ বলে যার যার কর্ম সে ভোগ করছে। তবে গ্রামের মানুষ এর থেকে বাঁচার কোনো কুলকিনারা দেখতে না পেয়ে ভয়ে গুটিয়ে যেতে লাগলো। অন্ধকার নামার সাথে সাথেই আতঙ্কে গোটা গ্রামটা একদম নিস্তব্ধ নিরিবিলি হয়ে যেত। যে যার বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকত। সকাল হতেই সবাই ঘরের থেকে বেরিয়ে আগে আশেপাশের বাড়ির খবর নেয় যে তাদের বাড়িতে সব ঠিক আছে কিনা। এই বিপদ কখন যে কার কপালে লেখা আছে সে কেউ জানে না। নিজেদের মধ্যে আলোচনা করেও এর কারণ কেউ খুঁজে বার করতে পারল না। এই গায়ের এক চাষি কাশীনাথ দাস। কাশীর নিজের বলতে কোনো জমি ছিল না। সে অন্যের জমিতে কাজ করে যা আয় হতো তাতে তার পরিবারের কোনো রকমে চলে যেত। তাদের সংসারে কাশী ও তার স্ত্রী, তাদের বৃদ্ধা মা আর কাশীর বিধবা বোন। ধার দেনা করে কোনো রকমে কাশী তার বোনের বিয়ে দিলেও বিয়ের বছর না কাটতে কাটতেই বোনের বরটা হাঁপানি রোগে মারা যায়। বোনের আর যাওয়ার জায়গা নেই, তাই সে আবার কাশীর বাড়িতেই ফিরে এসেছে। এখন এই চারজনের সংসার টানতে কাশীকে হিমশিম খেতে হয়। তাই বাড়িতে মা, বোন আর বউ মিলে ঠোঙা বানিয়ে তা গ্রামের বাজারে বিক্রি করে দুটো পয়সা হয়। সব মিলিয়ে মোটামুটি চলে যায়। এবার যে ঘটনাটা ঘটল সেটি ছিল আরো ভয়ঙ্কর। সেদিন ছিল শনিবার। আকাশে বেশ মেঘ জমেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। খেমতির মা বাড়ির দাওয়ায় বসে তরকারি কুটছিল। বেনু সেখানে এসে হাজির হলো। খেমতির মা, ও খেমতির মা। খেমতির মা মুখ তুলে দেখে বেনু সামনে থেকে হাঁপাতে হাঁপাতে আসছে। আরে বেনু, সকাল সকাল কি হলো? আবার কিছু হয়েছে নাকি গো এই গায়ে? তার বলতে গো, আরে ওই কাশীনাথ আছে না, যার বোনটা বিয়ের পর স্বামীকে হারালো গো, তারপর দাদার বাড়িতে থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কি হয়েছে ওদের? ওর বৌদি গো, ওর বৌদিটা। দাঁড়াও, তোমায় সব গুছিয়ে বলছি। এরপর বেনু সব ঘটনাটা খুলে বলে। কি অলক্ষণে কাণ্ড গো বাবা! এই গায়ে তো এমন ঘটনা আগে কখনো শুনিনি। এখানে তো থাকাই দায় হয়ে উঠেছে। তা যাবে না কি গো ওখানে একবার? হ্যাঁ, চলো চলো, দেখে আসি একবার। রোজকার মতো কাশী ভোর ভোর মাঠে যাওয়ার জন্য ঘর থেকে বেরোলে সে দেখতে পায় জাম গাছটার নিচে
তার বউয়ের মুন্ডু ছাড়া দেহটা পড়ে রয়েছে। কি বিভৎস সেই দৃশ্য! মৃতদেহটার পাশে কে যেন লিখে রেখে গেছে, সব মরবে। সেখানে তখন অনেক মানুষ ভিড় করেছে। বাড়ির সামনেটায় পড়ে আছে সে বিভৎস দেহখানা, আর তার পাশে কাশীনাথ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে। সে একদম ভেঙে পড়েছে। ছেলেকে শান্ত করতে ব্যস্ত তার মা। আর কিছুটা দূরে বোনটা বসে আছে, সে একেবারে স্থির। তার যেন কোনো সার নেই। এত বড় ঝড়টার সাথে লড়তে লড়তে সে যেন একেবারে ভেঙে গেছে। সেদিনের পর থেকে গ্রামের লোক কিভাবে নিজের প্রাণ বাঁচাবে এই চিন্তায় অস্থির হয়ে উঠল। এত বড় বিপদ এর আগে এই গ্রামের মানুষ কখনো দেখেনি। কিছু মানুষ নিজেদের পরিবারের প্রাণ বাঁচাতে সব সমেত গ্রাম ছাড়ল, আর যাদের যাবার কোনো জায়গা নেই তারা ভয়ে ভয়ে দিন গুনতে লাগলো। খেমতির বাবা কাজ শেষে বাড়ি ফিরতেই খেমতির মা তার আতঙ্কের কথা স্বামীকে জানালো। খেমতির বাবা, এই গায়ে কোন অভিশাপ নেমে এসেছে গো। মেয়ে নিয়ে থাকা তো দায় হয়ে উঠেছে আমার। আবার কখন কোন বিপদ কার গাড়ে নেমে আসে। মেয়েকে ঘর থেকে বের করতে পারি না। খেলতে খেলতে মেয়েটা যদি কোথাও চলে যায়, বিকেল হতে হতে সে যদি ঘরে না ফেরে, তাকে কোথায় খুঁজে পাবো রাতের অন্ধকারে? আর এই অন্ধকার নামলেই তো যত অঘটনগুলো ঘটে চলেছে। হ্যাঁ, মেয়েকে এখন কটা দিন বেরোতে দিও না। আর তুমি বেশি দূরে কোথাও যেও না। আমি তো বিকেল হতে না হতেই চলে আসি। রাতের অন্ধকারে বাড়ি ফিরতে সাহস হয় না। তবে তুমি একটা জিনিস খেয়াল করেছো গো? এখনো অবধি যে কটা ঘটনা ঘটেছে সব কটা অমাবস্যার রাতেই ঘটেছে। তার মানে অমাবস্যাগুলোতেই সে যেই হোক মানুষগুলোকে এমনভাবে মারছে। তার মাঝখানে কিন্তু এমন ঘটনার কথা কোনো শোনা যায়নি। তবে এ যেই করছেন সেটা জানার দরকার আগে, তার কি উদ্দেশ্য। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছ। এটা তো আগে ভেবে দেখিনি। তবে কাল গায়ের মানুষকে এই ব্যাপারটা জানাতে হবে, আর সবাইকে সজাগ করে দিতে হবে। গ্রামের মানুষদের ব্যাপারটা জানানোর পর সবাই যে যার মতো দিনের হিসাব রাখা শুরু করলো। অমাবস্যার দিন যত কাছাকাছি আসতো ততই মানুষের মধ্যে মৃত্যু ভয় বৃদ্ধি পেত। এই খবরটা কাশীনাথের বাড়িতে পৌঁছেছে সবে। কটা দিন হয়েছে বউটার এমন করুণ পরিণতি। এরই মধ্যে অমাবস্যার দিনও সামনে এগিয়ে এসেছে। বউটাকে হারানোর পর পরিবারের আর কাউকে হারানোর মতো শক্তি তাদের মনে আর নেই, তাই তারাও যথেষ্ট সজাগ। সেই দিনও এসে গেল। সবাই যে যার ঘরে অনিদ্রায় কাটালো সারা রাত। সবার মনে একটাই ভয়, আবার কার বাড়ি থেকে খবর পাবে। গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর মাথায় চিন্তার ছাপ। পরদিন যথারীতি একই ঘটনা। আবার একটা মাথা কাটা দেহ উদ্ধার হলো গ্রামের জেলেপাড়ার থেকে। এই ঘটনার পর গ্রামের বটতলার তাসের আড্ডায় এই ঘটনার আলোচনাই হচ্ছিল। সেখানে খেমতির বাবা মানে সুখেন গিয়ে উপস্থিত হয়। এখানে সবাই আছো দেখছি মোটামুটি। শোনো, একটা কথা বলি। অমাবস্যা আসতে এখনো হাতে কয়েকটা দিন আছে। আমাদের কিছু বিষয় দেখা দরকার। এমন চলতে দিলে তো গ্রাম শুদ্ধ উজাড় হয়ে যাবে।
কি করা যায় বলো তো সুখেন? আমরাও তো একই আলোচনাই করছি। তবে বলি শোনো, কাল এক কাজ করো, গ্রামের প্রধান মশাইকে খবর দিয়ে কাল একবার মায়ের মন্দিরে আসতে বলো। আর সত্য, তুমি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মরদ জওয়ানদের সকাল সকাল মন্দিরে আসতে বলো। সেখানে একটা আলোচনায় বসতে হবে সবাইকে নিয়ে। আচ্ছা, এই ভালো। তবে এখনই যাই, সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসি। হ্যাঁ, সব চলো, আমরাও যাই, প্রধান মশাইয়ের কাছে খবরটা দিয়ে আসি। পরদিন যথারীতি সবাই এসে গ্রামের মন্দিরে উপস্থিত হয়। সেখানে প্রধানকে সঙ্গে নিয়ে সুখেনও পৌঁছায়। শোনো সব, আমাদের এখন খুঁজে বার করতে হবে কে বা কারা কেন এমন করছে। কিন্তু কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কিছু ভেবে রেখেছি। প্রধান মশাই, আমাদের এখন সবার নিজের বাড়ির খেয়াল রাখতে হবে যে কারোর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা নজরে পড়ছে। অমাবস্যার রাতে কেউ কি বাড়ি থেকে নিখোঁজ আছে, কারণ এই ঘটনা যেই ঘটাচ্ছে সে এই গ্রামেরই একজন। এই কাজ তো দেখে মনে হয় না যে মানুষ করতে পারে। নিশ্চয়ই কোনো পৈশাচিক শক্তি কারোর মাধ্যমে এই সব করাচ্ছে। তাই আমাদের যাদের এখন প্রাণ আছে তাদেরকে বাঁচাতে হলে মনে জোর রেখে আমাদের এই কাজ করতে হবে। তাই আমাদের নিজ নিজ বাড়িতেই খেয়াল রাখতে হবে, আমাদের খুব সজাগ থাকতে হবে। তবে আমরা যে নিজের বাড়িতেই নজর রাখছি সেটা কাউকেই জানতে দেওয়া যাবে না, তাহলে সে সজাগ হয়ে যাবে। তাই আমাদের এক এক পা খুব বুঝে বুঝে ফেলতে হবে, না হলে গ্রামে যে বউ নিয়ে সংসার করাই দায় হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, তাই করব। ঠিক আছে, তাই করা হোক। তাহলে চল, এখন যে যার বাড়ি যাই। আচ্ছা, চল চল। এর মধ্যে কাশীনাথও ছিল। সেও এসব শুনে সতর্কতার সাথে বাড়ির দিকে রওনা দিল। আমার বউটারে যে মারছে তার শেষ দেখে আমি ছাড়ব। আমাকেও সজাগ থাকতে হবে, সব কিছু নজরে নজরে রাখতে হবে। এরপর থেকেই সবাই বাড়ির সব সদস্যদের নজরে নজরে রাখতে শুরু করে। তবে বাড়ির অন্যান্য সদস্য এ বিষয়ে সম্পূর্ণ অজানা। দেখতে দেখতে কয়েকটা দিন পার হলো। এবার সে অমাবস্যার দিন এলো। অমাবস্যার রাত একটু বাড়তেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। গ্রামের সব মানুষ যে যার বাড়িতে একদম সজাগ। কারোর চোখে কিন্তু ঘুম নেই। কি হয় এমন চিন্তা নিয়ে সবাই চোখ বন্ধ করে পড়ে আছে ঘরটায়। বাইরে বৃষ্টির প্রচণ্ড দাপট, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন যেন ভেঙে পড়ছে গ্রামের মাটিতে। কাশীনাথও বেশ সজাগ। কাশীনাথ বাইরের ঘরটায় শোয় আর মা বোনকে নিয়ে ভেতরের ঘরটায় শোয়। হঠাৎ একটা খট করে শব্দ কাশীনাথের কানে যায়। সে চোখটা অল্প খুলে দেখে দরজা খুলে কাশীর বোনটা বেরোচ্ছে ঘর থেকে। হ্যারিকেনের টিমটিমে আলোয় তাকে আবছা আবছা দেখা যাচ্ছে। বাইরে এই প্রচণ্ড দুর্যোগে যাবে কোথায় বোনটা? প্রথমে সে ভাবল হয়তো কল ঘরে যাচ্ছে। কাশীনাথ আস্তে আস্তে উঠে একবার মার ঘরের দিকে উকি দিল। সে দেখল মা গভীর নিদ্রায় আছে। এরপর কাশীনাথ আস্তে করে দরজা দিয়ে বাইরে বেরোলো। সে দেখল বোনটা কল ঘরের দিকে না গিয়ে সোজা সামনের রাস্তাটা ধরল। কাশীনাথও ওর পিছু নিল। ব্যাপারটা তো সুবিধার ঠেকছে না, এত রাতে বোনটা কোথায় যায়? কাশীনাথ
ওর পিছু করতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে দেখে বোনটা দাসপাড়ার পূব দিকের একটা বাড়ির দিকে প্রবেশ করলো। যাবো নাকি, গিয়ে দেখবো কি করছে সে এত রাতে এখানে? না না, এখানেই দাঁড়িয়ে দেখতে হবে কি চলছে ওখানে। অনেকক্ষণ অপেক্ষা করার পর কাশীনাথ দেখল বোনটা বেরিয়ে এলো সেই বাড়িটা থেকে। আমি যে এখানে আসি সেটা বুঝতে দেওয়া যাবে না বোনটাকে, ওর আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। এই ভেবে কাশীনাথ সেখান থেকে রওনা দিল। বাড়ি পৌঁছে সে নিজের জায়গায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বোনটা এসে অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সেদিন রাতে কাশীনাথ আর ঘুমাতে পারল না। সে শুধু এটাই ভাবছিল যে কি হতে পারে সেখানে। শুয়ে শুয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। সকাল হতেই কাশীনাথ ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে দেখে একই কাণ্ড। বাড়ির দাওয়ায় ওই বাড়ির একজন সদস্য ঘুমাচ্ছিল, তার মাথা কাটা। দেহ আজ সকালে বাড়ির লোক উদ্ধার করেছে। কেউ যেন গভীর রাতে এসে তার এই পরিণতি করে রেখে গেছে। এই কেউটা যে তার বোন সেটা বুঝতে অসুবিধা হলো না কাশীনাথের। সেই সোজা সুখেনের বাড়িতে গিয়ে তাকে সবটা আগে জানায়। সুখেনদা, ও সুখেনদা, বাড়ি আসো। হ্যাঁ, আসছি। কি হলো রে কাশি, এত সকাল সকাল তুই এখানে? এরপর কাশীনাথ সুখেনকে কাল রাতের সব ঘটনা খুলে বলে। এখন এখন আমি কি করবো গো সুখেনদা? কি বোনকে ঘরে রেখেছি গো, কি হবে গো, কি হবে? দাঁড়াও কাশি, এত উতলা হইও না। আগে চলো এখন গায়ের ঠাকুর দালানে গিয়ে ব্যাপারটা সবাইকে জানাই, তারপর একটা আলোচনা করে এর সমাধান বার করতে হবে। ওরা গায়ের ঠাকুর দালানে পৌঁছে সবাইকে সবটা জানাতে সবার তো আত্মারাম খাঁচা ছাড়া হবার জোর। কি বলো গো, শেষে কাশীনাথের বোন কিনা এসব করে বেড়াচ্ছে? ওর ওপর মনে হয় নিশ্চয়ই কোনো অপদেবতা ভর করেছে। হ্যাঁ, সে তো আমিও বুঝতে পারছি। এই কাজ কোনো মানুষের হতে পারে না। আমার জানা একজন সিদ্ধ বাবা আছেন, আমি বরং তাকে খবর দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গায়ে নিয়ে আসি। আর কাশি, তুমি তোমার মাকে সবটা বলো, আর বোনকে ঘরে বন্ধ করে রাখো। তাকে যে করেই হোক আটকে রাখতে হবে। সব জেনে গেলে ও আবার কারোর ক্ষতি না করে ফেলে। আমি যতক্ষণ না সাধু বাবাকে নিয়ে আসছি ততক্ষণ তুমি কোনোভাবেই ওকে ঘর থেকে বেরোতে দেবে না, আর ওর সামনে কেউ যাবেও না। ও কিন্তু আরো হিংস্র হয়ে উঠতে পারে, খুব সাবধান। এরপর সুখেন সাধু বাবাকে আনতে বেরিয়ে পড়ে, আর কাশী তার বোনকে ঘরে আটকে দেয়। সেই যেন আরো হিংস্র হয়ে উঠেছে। দরজা বাইরে থেকে বন্ধ, খোলা জানালার থেকে সেই বিভৎস নারী মূর্তি উপদ্রব বাইরে থেকে সবাই প্রত্যক্ষ করছে। এমন কাণ্ড এরা আগে কখনো দেখেনি। বোনটা একটা সাদা শাড়ি পরে বিছানায় শুয়ে আছে। সে সমানে হাত পা ছুটছে আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন বিড়বিড় করছে। মেয়েটার চোখের মণিটা কোথায় যেন উধাও হয়ে গেছে। খুলে দে, খুলে দে দরজা, খুলে দে বলছি। আবার কখনো ঘরের একটা কোনায় বসে মাথা নিচু করে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। আমি কাউকে ছাড়বো না, সবাই মরবে, কাউকে ছাড়বো না, কাউকে না,
কাউকে না। এমন ভয়াবহ দৃশ্য কেউ যেন বাইরে থেকেও প্রত্যক্ষ করতে পারছে না। ভয়ে সবাই ঠক ঠক করে কাঁপছে। বাড়ির বাইরেটায় একটা কোণে কাশীনাথ ও তার মা বসে আছে। এদিকে সুখেন তার কথা মতো সাধু বাবাকে নিয়ে গ্রামে এলো। সাধু বাবাকে নিয়ে আসার সময় সবটা সুখেন তাকে জানিয়েছে। তিনি গ্রামে প্রবেশ করতেই বললেন ওনাকে কাশীনাথের বাড়িতে নিয়ে যেতে। সেখানে পৌঁছে সাধু বাবা এক মুঠো মাটি হাতে নিয়ে কি একটা যেন দেখল, আর তারপর সে বলল, তোমাদের গ্রামে স্কন্ধ কাটা পেতনি ঢুকেছে। এখন ও কাশীনাথের বোনের শরীরে বাসা বেঁধেছে। পেতনি? সে কোথা থেকে এলো? সেটা আমাদের জানতে হবে। সে কেন এই উপদ্রব শুরু করেছে। আমি কালী পুজোয় বসবো। যা যা বলছি তোরা সব ব্যবস্থা করে রাখবি। পরের দিন যথাসময়ে সব ব্যবস্থা করা হলো। সাধু বাবা পুজোয় বসলো কাশীনাথের বাড়িতে। গ্রামবাসীরা আগে থেকেই সব ভিড় করেছে কাশীনাথের বাড়িতে। সাধু বাবা এক নাগাড়ে কি যেন মন্ত্র বলে যাচ্ছে, আর আগুনে ঘি আর কি কি যেন ঢেলে যাচ্ছে। সেখানে উপস্থিত মানুষগুলোর মধ্যে ভয়ের আভা একেবারে স্পষ্ট ফুটে উঠেছে। সবার মধ্যে কি হয় এক কৌতূহল কাজ করছে। তারপর সাধু বাবা মন্ত্রপুত একটা গণ্ডি কেটে দেয় এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, এই গণ্ডির বাইরে যেন কেউ না বেরোয়। আমি এবার সেই পেতনিকে এখানে আহ্বান করব। গায়ের লোকেরা ভীতচিত্তে সেই গণ্ডির ভেতরে চুপ করে দাঁড়িয়ে থাকে। এবার সুখেন তুমি যাও, গিয়ে ঘরের দরজাটা খুলে দিয়ে আসো। দরজা খুলে আবার গণ্ডির ভেতরে এসে দাঁড়াবে। আর এই নাও, এই ফুলটা হাতে নিয়ে যাও। তাতে সেই প্রেত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুখেন গিয়ে ঘরের দরজাটা খুলে দেয়। সবাই দরজার সামনে থেকে সরে যাও, ও আসছে। সবাই পড়িমড়ি করে সামনে থেকে সরে গেল। রাত তখন গভীর। সারা গ্রাম অন্ধকারে ছেয়ে গেছে। কাশীনাথের ঘরের দরজাটা খুলে ওর বোনটা এক শক্তি বলে সাধু বাবার দিকে আসতে থাকে। ওই যে স্কন্ধ কাটা পেতনি আসছে, ও আসছে, খুব সাবধান। কিছুক্ষণের মধ্যেই কাশীনাথের বোন সেখানে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর তার চেহারা! সাদা শাড়ি, মাথায় চুল এলোমেলো, চোখ দুটো মণিহীন ধপধপে সাদা। তার এমন রূপ দেখে গ্রামবাসী, কাশীনাথ ও তার মা ভীত হয়ে ওঠে। কাশীনাথের মা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে শুরু করে। হে ঠাকুর, হে কি হলো গো? আমার পরিবারটা চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখছি। সব আমার এই কপালের দোষ। আগে বউটা গেল, এখন এই মেয়েটা। কি করব গো, কি হবে? এবার সাধু বাবা গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করে, কেন তুই এই নিরীহ মেয়েটির শরীরে বাসা বেঁধেছিলি? ওর শরীর ছেড়ে দে বলছি, না হলে ফল ভালো হবে না। এবার পেতনিটা হিংস্র এক গর্জন করে উঠে বলে, আমাকে শায়েস্তা করবি? আমি ছাড়বো না, আমি এই শরীর ছাড়বো না। দেখি তুই কি করতে পারিস।
এই কথা শুনে সাধু বাবা একদম তার মুখের কাছে এসে দাঁড়ালো। তারপর মন্ত্রপুত জল ওর গায়ে ছেটাতে লাগলো। পেতনিটাও একবার সাধু বাবার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে এক জায়গায় আবদ্ধ, সেখান থেকে নড়াচড়া করার শক্তি তার নেই। পাশে পড়ে থাকা ঝাঁটাটা দিয়ে চড়ে চড়ে আঘাত করতে থাকে। সেই ঝাঁটার আঘাতে পেতনিটা জোরে জোরে আর্তনাদ করে চিৎকার করতে থাকে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, সারা শরীর জ্বলে গেল, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে। এমন আর্তনাদ করতে করতে বোনটা মাটিতে পড়ে যায়। তখন সে সম্পূর্ণ অসাড়। কিছুক্ষণ পর পেতনিটা জ্ঞানে এসে বলে, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে। আগে বল, তুই এই মেয়েটার শরীরে কেন বাসা বেঁধেছিলি? আজ থেকে কয়েক বছর আগে ওই রেল লাইনটায় আমার দুর্ঘটনায় মৃত্যু হয়। আমার স্বামী সংসার করার খুব স্বপ্ন ছিল। তারপর থেকেই ওইখানেই আমি থাকতাম। একদিন এই মেয়েটা লাইন পেরিয়ে জল আনতে যাচ্ছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। মেয়েটার চুল ছিল খোলা। আমি খপ করে ওর শরীরে প্রবেশ করে যাই। তারপর থেকে গোপনে একটা একটা মানুষ শিকার করি। তবে আমি আর করব না, আমায় ছেড়ে দে, আমি চলে যাচ্ছি এই গ্রাম থেকে, আমায় ছাড়, আমায় আর মারিস না। তোকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। তুই একে ছেড়ে আবার কোথাও গিয়ে সেখানে অনিষ্ট করবি। এই মেয়েটার শরীর থেকে বেরিয়ে সামনে রাখা ওই বোতলে এসে ঢোক। সাধু বাবা এই বলে কিছু মন্ত্র পড়তে লাগলো, আর কি সব যেন কুণ্ডে আহুতি দিতে থাকে। তখনই কাশীনাথের বোনটা শূন্যে উঠে ভাসতে থাকে। তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে, আর ওর শরীর থেকে একটা অশুভ শক্তি বেরিয়ে মন্ত্রপুত একটা কাচের বোতলে এসে প্রবেশ করে। এরপর সাধু বাবা সেই বোতলটা নিয়ে সুখেনকে বলে, এই বোতলটা নিয়ে গ্রামের পূব দিকে একটা জায়গা দেখে মাটিতে পুঁতে দে, আর কোনোদিন সেই জায়গায় কেউ যেন না যায় সেটা লক্ষ্য রাখবি। আচ্ছা সাধু বাবা। মনে রাখবি, এই বোতল যেন কোনোভাবে না ভাঙে। এই বোতল ভেঙে সে যদি আবার বেরিয়ে আসে, তবে সে আরো হিংস্র হয়ে উঠবে। এরপর দুজন গিয়ে সেই বোতলটা মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসে। এদিকে বোনটাকে সবাই ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দেয়। সেদিনের পর থেকে গ্রামে আর কিছু ঘটনা ঘটেনি। কাশীনাথের বোনের এই ধাক্কাটা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগলো। তার বৌদির মৃত্যু যে তার মাধ্যমে হয়েছে, এই অনুশোচনা তার মধ্যে তীব্র হয়ে উঠল। তবে সবার বোঝানোর পর সে কিছুটা আশ্বস্ত হলো, তবে সম্পূর্ণ কমল না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।